বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের বাড়িতে আগুন। বাংলাদেশে ফের হিন্দুদের বাড়িতে আগুন। বাংলাদেশের পিরোজপুরে 5 হিন্দুর বাড়িতে আগুন। রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সাহা পরিবারে। ঠিক কি হয়েছিল? দাউ দাউ করে জ্বলছে আগুন। তারা এখন কোথায়, কি অবস্থায় রয়েছেন জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, অবশ্যই যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রাম, সেখানে ভোরবেলায় 5টি বাড়ি, যেগুলি মূলত মানুষ বসবাস করেন সেই বাড়িতে, সেই বাড়িগুলি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার ভোর 6:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রত্যেকটি বাড়ি, সেখানকার সংখ্যালঘু হিন্দু জনবসতি মানুষজন সেখানে থাকেন, সেখানে হিন্দু বাড়ির প্রত্যেকটি, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় বাড়ির মধ্যে যা জিনিসপত্র ছিল সবই প্রায় পুড়ে গিয়েছে বলে সেই ভুক্তভোগীরা জানিয়েছেন। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সেই গ্রামের একটি বাড়িতে সবাই একসাথে, তাদের একটি গেট টুগেদার মতো ছিল, সেই কারণে তারা সবাই একসাথে সেখানে গিয়েছিল। এবং রাত্রিবেলা ওই সময়ের মধ্যেই ভোর রাতে এই বাড়িগুলিকে কেউ অগ্নি সংযোগ করে এবং পরবর্তীতে দমকলের গাড়ি গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িগুলি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের খবর না থাকলেও এই ঘটনা কে বা কারা ঘটালো, কেন বারংবার সংখ্যালঘু হিন্দুদের ওপর এইরকম আক্রমণ বাংলাদেশে নেমে আসছে, সেই কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। অবশ্যই বেশ সান্নিক। আমি ছিলাম না, বাসায় আমার ফাঁকাই ছিল। শহর থেকে ফোন পেয়ে সকাল 6টার সময় এখানে উপস্থিত হয়ে দেখি যে আমার ঘর সম্পূর্ণ পোড়া। ফায়ার ব্রিগেড নিভাইতেছে, আগুন নিভাইতেছে। ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই। 5:30টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আসি, যেরকম আগুন লাগবে। আমি আমার ভাই ছিলাম ঘরে, দুজনে বেরোয় আসছি। অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে। তারপরে এইটা দিয়ে 2টা ঘরে ছড়াই গেছে। পাশে আর একটা ঘর ছিল, সেটাও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস ওদের নিয়ন্ত্রণে রাখছে। এসআইআর শুনানি, আর এসআইআর শুনানিতে জেলায় জেলায় আজও ছবিটা একই। বৃদ্ধ বৃদ্ধা যাদের হয়রানি, সেই হয়রানির ছবিটা আজও দেখা গেল। যেমন চ্যাংদোলা করে শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা, বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি। শুধু তাই নয়, শয্যাশায়ী ওই শুনানিতে তলব করা হয়েছে কোলে করে শুনানিতে হিঙ্গলগঞ্জের অসুস্থ বৃদ্ধা। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, যে ছবি আমরা দেখছি সত্যি ভয়ঙ্কর ছবি। হাঁটা চলা করতে পারেন না এইভাবে, তারপরেও যেতে হচ্ছে শুনানিতে। অন্য কোনো ব্যবস্থা কি করা যেত না? কমিশনে কি তারা জানিয়েছিলেন যে এই রকম অসুস্থ বৃদ্ধা তারা কি করে যাবেন? এটাও তো সত্যি। আর তারপরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। হ্যাঁ দেখো, একদমই এই যে চিত্রটা, আজকে একটা ভয়ানক চিত্র উঠে আসলো বসিরহাটের হাই স্কুল এবং হিঙ্গলগঞ্জে। তার কারণ বসিরহাটের হাই স্কুলে যেমন পদ্মুৎ কুণ্ডু, অন্যদিকে হিঙ্গলগঞ্জের নুনিবালা গাইন, এই দুজনেই একদম শয্যাশায়ী। তারা একদিকে যেমন তাদের বয়স হচ্ছে, অন্যদিকে কেউ 7 বছর, কেউ 4.5 বছর, তারা শয্যাশায়ী। তাদের পায়ে চলতে পারে না, হাতে ধরতে পারে না, এমনকি কথা পর্যন্ত বলতে পারে না। কিন্তু তাদেরকে এই শুনানিতে তাদেরকে এই কেন্দ্রে আসতে হলো। তাদের পরিবারের লোকজন কিন্তু এইসব বিএলওদের কিন্তু বহুবার জানিয়েছিল যে যেমন এসআইআর এর সময় যেমন বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম নিয়ে এসেছে, ঠিক তেমনই এই যারা বৃদ্ধ বা যারা এরকম ভাবে একদম অথর্ব মতো যারা ঘর করে হয়ে রয়েছে, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকেও বাড়িতে এসে তাদেরকে এই শুনানিটা করে নিয়ে যাক, তাদের কাগজপত্রগুলো, নথিপত্রগুলো ঠিক করে নিয়ে যাক। কিন্তু কোনো জায়গায় কিন্তু বিএলওরা কিন্তু তাদের কোনো আবেদন শোনেনি। অগত্যা এদেরকে কিন্তু এই শুনানির জন্য কিন্তু নিয়ে আসতে হয়েছে, এবং ঘন্টার পর ঘন্টা এই শীতের মধ্যে তারা কিন্তু কোথাও খোলা আকাশের নিচে, কোথাও কিন্তু লাইনের মধ্যে বসে আছে, রাস্তায় বসে আছে। এমনটাই কিন্তু ভয়ানক চিত্র আজকে উঠে এসেছে। যদিও এই যে বিষয়, আমরা যখনই স্থানীয় যেসব তৃণমূলের নেতৃত্ব রয়েছে, সেই সব তৃণমূল নেতৃত্বরা কিন্তু রীতিমতো এই নিয়ে কিন্তু তারা কিন্তু সুর চড়িয়েছে। তাদের যেটা বক্তব্য, এই যে বয়স্ক বৃদ্ধ যারা রয়েছে বা যারা ঘর করে হয়ে রয়েছে, এদের জন্য ইলেকশন কমিশন কিন্তু আলাদা ব্যবস্থা করতে পারতো, বাড়িতে গিয়ে কিন্তু শুনানিগুলো করতে পারতো। তাহলে এই যে হয়রানি, এই যে চরম হয়রানির শিকার যারা হচ্ছে, তারা কিন্তু হতো না। ঠিক। আমরা বিএলও অফিসার বাড়িতে গিয়েছিল, আমরা বলেছিলাম এরকম বাবা তো অসুস্থ মানুষ, তা বাবাকে কি না নিয়ে, প্যারালাইজ, আর 4-4.5 বছর হয়ে গেল, তো বললো না নিয়ে যেতে হবে। বৃদ্ধাটা প্যারালাইসিস রোগী,
কথা বলতেও পারে না। 71 সালেও ভোটার আছে, 2002 সালেও ভোটার আছে। বিএলওকে বললাম যে বাড়িতে ঘুরে দেন, ওনাকে নিয়ে যাওয়া যায় না। বিএলও বললো না, হেয়ারিং এ যেতেই হবে। বসিরহাটের ছবি তো আপনারা দেখলেন, যেখানে হাঁটাচলা করতে পারছে না, চ্যাংদোলা করে নিয়ে আসা হয়েছে শুনানিতে। এবার দেখুন ক্যাথিটার নিয়ে শুনানিতে, কালনায় ক্যাথিটার নিয়ে শুনানিতে বৃদ্ধা 4 দিন আগে হাসপাতাল থেকে ডিসচার্জ, ছাড়া পান 90 বছরের বৃদ্ধা গীতা দেবনাথ। নবকুমার রয়েছে আমার সঙ্গে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, প্রত্যেকের মনে একটা ভয়, একটা আশঙ্কা, আর এতটা পরিমাণে ভয় যে ক্যাথিটার নিয়েও যেতে হলো শুনানিতে। একদমই তাই। বিষয়টা হচ্ছে যে কানলার যে মধুবন এলাকার 12 নম্বর ওয়ার্ডের যে বৃদ্ধা, তিনি রীতিমতনভাবে শঙ্কিত এবং তার পরিবারও, যে তাদের যদি বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায়, তাদের যদি শুধুমাত্র এসআইআর যে তারা ভোট দিতে পারবে তার জন্য এরকম তাদের আনুষঙ্গিক অনেক কিছু তাদের মাথার মধ্যে আসছে, যে এই কারণে যদি তাদের সব রকম ভাতা বন্ধ হয়ে যায়, এই জন্য তারা সেই অবস্থাতেই যে হাতে ক্যাথিটার নিয়ে এবং পরিবারের লোকেরা তারা শঙ্কিত অবস্থায় এসে পৌঁছালেন এবং সেইখানে রীতিমতনভাবে তাকে বৃদ্ধাকে টোটো করে নিয়ে এসে সেখানে তার সই সাবুত স্ট্যাম্প দেওয়া হলো। এই বিষয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলের নেতারা। তারা বলছেন এইভাবে নিয়ে আসাটা এবং বাঞ্ছনীয় নয়। ভোট যখন তাদেরকে বাড়ি থেকেও নিয়ে আসা সংগ্রহ করা হয়, সেইভাবে এসআইআরের পদ্ধতিগত তাদের ত্রুটি আছে। এইভাবে যে 90 ছুঁই ব্যক্তিকে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে নিয়ে আসা হলো এবং তাতে যদি তার কোনো প্রাণহানি হতো, তার দায়ভার কে নিত, এই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক হেয়ারিং এ ডেকেছে, সেই জন্য যদি ভয় পেয়ে গেছি, যদি নাম বাদ পড়ে যায়, না এলে সেই জন্য নিয়ে আসা। দাদারা মারা গেছে, মা আমাদের কাছেই থাকছে, সেই জন্য মা অসুস্থ, বাদ পড়ে যাওয়ার জন্য। কত বছর বয়স আপনার মায়ের? 85+, বেশি হবে তো কম না। জেলায় জেলায় কি ছবি, সেই ছবিটা তো আপনারা দেখলেন। হিয়ারিং, আর এই হিয়ারিং এ কতটা সাধারণ মানুষকে, বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানি, আর সেই হয়রানির ছবিটা আমরা জেলায় জেলায় ছবিটা দেখছি। এবার হিয়ারিং হয়রানি রুখতে গাইডলাইন কমিশনের 85 বা তার বেশি বয়সীদের বাড়িতে গিয়ে শুনানি। আমরা প্রত্যেকেই জানি যে যারা বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসা হয়, আর এবার 85 বা তার বেশি বয়সীদের বাড়িতে গিয়ে শুনানি। আর ঠিক কি নির্দেশ, গাইডলাইন কমিশনের কি নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের? নয়া গাইডলাইনে কি বলা হয়েছে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটার বা শারীরিকভাবে প্রতিবন্ধী বা অসুস্থ যারা রয়েছেন, যাদের 2002 এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় মেলেনি এবং তাদেরকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে, তাদের বিএলওরা ফোন করে করে বলবেন যাতে আপাতত তারা শুনানিতে না আসেন, তাদের বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া করা হবে। তেমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এবং বিএলওদের। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তার পাশাপাশি গত সপ্তাহে শুক্রবার যে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন, অর্থাৎ 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা যাদের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিএলও অ্যাপে তাদের নাম নেই, তাদের যাতে হিয়ারিং এ না আসতে হয় এবং তাদের হিয়ারিং এ আসতে হবে না, এক্ষেত্রেও কমিশন সেই নির্দেশিকা আরো বিস্তারিত করে জানিয়েছে যে এক্ষেত্রে বিএলওরা তাদেরকেও ফোন করে জানাক যে তাদের হিয়ারিং এ আসতে হবে না। অর্থাৎ যাদের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু বিএলও অ্যাপে নাম না থাকার দরুন তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে, তাদেরকে যাতে ফোন করে জানানো হয় বিএলওদের তরফে তারা যেন হিয়ারিং এ না আসেন। এক্ষেত্রে গোটা বিষয়টি নিষ্পত্তি সংশ্লিষ্ট জেলা শাসকের নেতৃত্বে ইআরওরা করে দেবেন, তেমনটাই কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ। সরকারি ট্যাবলো, আর সেই ট্যাবলোতে ভাঙচুরে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। খেজুরিতে জালে উপপ্রধান সহ 5 বিজেপি নেতাকর্মী। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, উপপ্রধান সহ 5 বিজেপি নেতাকে, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার? দেখো, ঘটনা যেটা ঘটেছে সেখানে কিন্তু সরকারি কর্মসূচির ট্যাবলো, অর্থাৎ টোটোতে মাইক দিয়ে ট্যাবলো নিয়ে বেরিয়েছিলেন এবং সেখানে ঘোষণা চলছিল সরকারি কাজকর্ম নিয়ে। সেখানেই কিন্তু বাধা হয়ে দাঁড়ানোর অভিযোগ বিজেপির নেতা কর্মী উপপ্রধানের বিরুদ্ধে এবং সেখানে 5 জন গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ওই যে প্রচার গাড়িকে বাধা দিয়েছেন, তার থেকে মাইক খুলে নিয়েছেন, ব্যাটারি মাইকের খুলে নিয়েছেন,
টোটো ভাঙচুর করেছেন, এরকম বিস্তর অভিযোগে একজন বিজেপির উপপ্রধান সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। কাঁথি আদালতে তাদেরকে তোলা হয়। 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির তরফে গোটা ঘটনাটি অস্বীকার করেছে যে রাজনৈতিক বিষয় নয়, কিন্তু তাদেরই নেতা কর্মী উপপ্রধান গ্রেপ্তার হয় তারা রীতিমতো খেজুরির এই ঘটনায় চাপে পড়েছেন। কারণ চাপটা স্বাভাবিক তমশ্রী, কারণ এই যে উপপ্রধান বীরবন্ধ গ্রাম পঞ্চায়েতে তিনি যখন গ্রেপ্তার হচ্ছেন, তিনি পুলিশ হেফাজতের নির্দেশে পুলিশের হেফাজতে থাকছেন, তখন কিন্তু চাপে পড়াটা স্বাভাবিক। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে খেজুরি জুড়ে। তমশ্রী, বেশ। নদিয়া চাপড়ার বাস স্ট্যান্ডে নির্মাণ মামলা খারিজ। জেলা পরিষদের বিরুদ্ধে মামলা খারিজ। হাইকোর্টের বাস স্ট্যান্ডে শৌচাগার পাঁচিল তৈরির জট কাটলো। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নদিয়া চাপড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের যে নির্মাণ, সেই নির্মাণ সংক্রান্ত যে মামলাটি এসেছিল সেই মামলাটি খারিজ করে দিয়েছে। এবং এই ক্ষেত্রে জেলা পরিষদ যেভাবে কাজ করছিল, যে পদ্ধতিতে কাজ হচ্ছিল, মূলত বেশ কিছু নির্মাণ মূলত সাধারণ যারা বাস যাত্রী যারা আসেন ওই চাপড়া বাসস্ট্যান্ডে তাদের জন্য শৌচাগার আরও কিছু কাজ হচ্ছিল, যে কাজগুলি স্থানীয় বাসিন্দারা দাবি করেন তাদের যাতায়াতের রাস্তা সেগুলিকে বন্ধ করে এইভাবে পাঁচিল তুলে কাজ করা হচ্ছে, তাই তারা মামলা ঠোকে। এবং শেষমেশ জেলা পরিষদের রিপোর্ট পেশ করে সেখানকার আইনজীবী অমিতাভ চৌধুরী এবং সেগুলি সব খতিয়ে দেখার পর বিচারপতি কৌশিক চন্দ্র জানান যে চাপড়া বাসস্ট্যান্ড, যেটা বেশ কিছুদিন আগেই তৈরি হয়েছিল, কিন্তু সেখানে নতুন করে যে নির্মাণ হচ্ছে পাঁচিলের দেওয়ার কাজ, শৌচাগারের কাজ, এই নির্মাণের মধ্যে কোনো রকম আইনসঙ্গত ত্রুটি নেই। এবং যারা স্থানীয় বাসিন্দা যারা দাবি করছেন তারা দোকান খুলতে পারবেন না, জায়গা রাস্তা নেই, এটা একেবারে সঠিক নয়। যে রিপোর্ট আদালতে এসছে, আদালত সেটা পরখ করে দেখেছে যে এই বিষয়টি কার্যত আইন বিরুদ্ধ হচ্ছে এবং এই মামলাকারীদের ফেভারে কোনো রকম অর্ডার তিনি দিতে পারছেন না। তাই চাপড়া বাসস্ট্যান্ডের নির্মাণ সংক্রান্ত যে আইনি জটিলতা ছিল সেটার অবসান ঘটল বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে। বেশ। দুয়ারে রিপোর্টার এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে খবর রাখবো, কারণ আক্রান্ত প্রতিবাদে জাল লটারি বিক্রি করে প্রতারণার ফাঁদ। লটারি কাটলেই কুপন থেকে উপহার। জাল লটারি কেনেন দাসপুরের মহিলা। তারপর কি হলো? সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, তিনি উপহারের লোভ আর সেই লোভে লটারি কিনলেন দাসপুরের মহিলা, তারপরে কিভাবে বুঝতে পারলেন তিনি জাল লটারি কেটেছেন? দেখো তমশ্রী, প্রথমে জেদাজেদি করে ওই লটারি বিক্রেতা এবং 200 টাকার লটারি কাটা হয় এবং সেই লটারিতে উঠে আসে একটি সাউন্ড সিস্টেম, এবং সেই সাউন্ড সিস্টেম দিতে পারেননি ওই লটারি বিক্রেতা এবং বলেন যে আরও 2000 টাকার লটারি কাটতে হবে এবং তারপরেই তার পুরস্কার মিলবে। তিনি কিন্তু প্রতিবাদ করেন যে না, আমি কোনো লটারি আর কাটবো না, আমার যেটা উঠেছে সেটাই দেন। তারপরেই কিন্তু ওই লটারি বিক্রেতা আক্রমণ চালায় এবং ওই মহিলাকে মারধর করা হয়। পুরো অভিযোগ করা হয়েছে দাসপুর থানায়। ওই মহিলার অভিযোগ পেয়ে ওই জাল লটারি বিক্রেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রবিদাসপুরে এবং এই ঘটনার জেরেই কিন্তু দাসপুর থানার পুলিশ ওই লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে এবং লটারি বিক্রেতা স্বীকার করেছে যে সে প্রতারণা করেছেন। তিনি কিন্তু মাথা নন, আরও মাথা রয়েছে এবং তারা এইভাবেই এই 200 টাকার লটারির জায়গাতে 500 টাকার মালকে 2200 টাকায় বিক্রি করতেন বলে তিনি স্বীকারও করেছেন। তমশ্রী, বেশ। সুকান্ত, আমরা টুকুনটা কাটার পর যখন আমাদের হোম থিয়েটার লাগেন, উনি তখন বলছেন না, হোম থিয়েটার হবে না, আমাদেরকে আবার টুকুন কাটতে হবে। আমরা তখন আর তার সাথে 2000 টাকা এক্সট্রা দিতে হবে। তার জন্য আমরা তখন বলছি না, আমরা আর কাটবো না, আপনি আমাদের টাকা ফেরত দিয়ে দিন, আপনাকে আর কিছু দিতে হবে না। যে 200 টাকা ক্যাশ দিয়েছে ওটাই আপনি ফেরত দিন। উনি এবার তখন ফেরত দিতে না চাই বচসা করেন এবং যখন আমি সেটার প্রতিবাদ করি তো আমাকে মারধর, তো গলা আমার আওয়াজ পেয়ে বাবা ছুটে এসে যখন ছাড়াতে যায়, আমার বাবাকেও অকথ্য মানে মারামারি করে, অকথ্য ভাষায় গালাগালিও করেছে। সেসব শুনে গড়া প্রতিবেশী সবাই ছুটে এসে। এই যে স্ক্র্যাচ কুপন কেউ কিছু পায় আদেও? হ্যাঁ, তাহলে এভাবে যে ফ্রড করছো 200 টাকায় কিভাবে সম্ভব? আমি না, আমাকে নিয়ে এসছে কাজ করানোর জন্য নিয়ে এসছে। এই যে যেগুলো দিতে এগুলো আসে তোমাদের কাছে ছিল? হ্যাঁ আছে, ছিল। টিভি চলে?
টিভি ফিভি নেই স্যার, এমনি ফলস আর কি 500 টাকার জিনিস 2200 টাকায় বিক্রি করতো, আমাদের জোর জবরদস্তি করে নিয়ে কাজ করাচ্ছে আমাদের। মানে 500 টাকার জিনিস 2200 টাকায় বিক্রি করতে, তাহলে এক প্রকার তো ফ্রড করতে এটা। হ্যাঁ স্যার।